আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গতকাল ২৪শে মে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের যে একটা নিয়োগ সার্কুলার এটা প্রকাশিত হয়েছে। এখানে মোট পদ ১৪০০ সামথিং। তো এই এতগুলা পদের ভিতরে ইউনিয়ন সমাজকর্মী যে পদটা আছে এর পোস্ট আছে ৩১২টি, অর্থাৎ ৩১২টি পোস্টের জন্য আপনার আরেকটা সার্কুলার, অর্থাৎ এটা রিসার্কুলার আর কি। কেন রিসার্কুলার? এর পিছনে কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ৯ই জুন ২০২৪ সালে ২০৯টি পদে এই একই, অর্থাৎ এই ইউনিয়ন সমাজকর্মী আরেকটা সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং ওই সার্কুলারে কোনো পরীক্ষা হয় নাই, যার কারণে ওইটারই মানে পরবর্তী ওই পদেরই পরবর্তী আরেকটা সার্কুলার গতকালকে প্রকাশিত হয়েছে এবং এই টোটাল অর্থাৎ আগের ২০৯টা এবং বর্তমানে হচ্ছে ৩১২টা, অর্থাৎ মোট ৫২১টা পদের একটা রিসার্কুলার আপনারা পেয়ে গেলেন। যারা ওই ২০২৪ সালে আবেদন করেছিলেন, সব জেলার হয়ে আবেদন তখন করতে বলা হয়েছিল না, তারপরে যে কয় জেলার ছিল যারা আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। এখন যাদের যারা আবেদন করেন নাই বা যারা নিউ কামার তারা আবেদন করতো। এইটাতে আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাশের যোগ্যতা হলেই হচ্ছে, প্লাস ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটও আছে। এখন বিষয় হচ্ছে যে এই চাকরির এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার পদ্ধতি কি কি পরীক্ষা আসে বা কেমন কি কোথায় কি সাজেশন, এগুলার আপনাদের নিশ্চয়ই এই নিয়ে জানার খুব ইচ্ছা। তো এই নিয়ে অলরেডি আমি আমার ভিডিও দিয়েছিলাম অনেক আগে, ৩ মাস আগে, অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি ২০২৬ সালে আমি ভিডিও দিয়ে রেখেছি। ওইটা দেখলেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমি ওটার লিঙ্ক আপনাদের এই ভিডিওর শেষেই দিয়ে দিব বা আপনার ভিডিওর কমেন্ট বক্স ওখানে পিন কমেন্ট করে দিব, প্লাস ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিন। এখন এই পরীক্ষাটা হয় হচ্ছে নিজ জেলাতে, যদি এবার ঢাকাতে হয় সেটা আলাদা কথা, বাট এটা নিজ জেলায় সাধারণত পরীক্ষাটা হয় বা সর্বোচ্চ নিজ বিভাগে, এবং এটার নিয়োগটা হয় হচ্ছে উপজেলা ভিত্তিতে কাটমার্ক হয়ে এর নিয়োগটা হয়। বুঝতে পেরেছেন? আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আসেন হচ্ছে এই পদের বা এই যে চাকরিটা, এই চাকরির কাজের ধরন, প্রমোশন, সুবিধা এবং অসুবিধা নিয়েই মূলত আমি আজকে আলোচনা করব এই আজকের এই যে ভিডিও সেখানে। এই পদের কাজের ধরন যেটা বিশাল ব্যাপক কাজ। বুঝতে পেরেছেন? যদিও শান্তির চাকরি, আরামের চাকরি, কিন্তু কাজের ধরন কিন্তু অনেক। আমি একটু বলি, আপনারা একটু মাথা ঠান্ডা করে একটু শোনেন, কারণ আপনারা যদি এই চাকরি আপনাদের হয় এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। প্লাস যদি ভাইবাতে যান, হয়তো আপনাকে জিজ্ঞাসা করলেও করতে পারে যে আপনি যে চাকরির জন্য আসছেন এই চাকরির কাজগুলো কি, তখন কিন্তু আপনাদের এটা কাজে লাগবে। সো একটু মন দিয়ে শোনেন, ভালো করে মাথায় ঢুকাই। প্রথম কাজই হচ্ছে ভাতা কার্যক্রম বাস্তবায়ন, অর্থাৎ গ্রামের যে দরিদ্র, অসহায় এবং সুবিধা বঞ্চিত যত মানুষ আছেন তাদের আপনি তালিকা করবেন, তাদের নামের তালিকা করবেন, যারা পাবে আর কি, যারা পাওয়ার যোগ্য তাদের নামের তালিকা করবেন, বাছাই বাছাই করে তাদেরকে আপনি ভাতা দিবেন। বুঝতে পেরেছেন? এবং এই ভাতার কার্যক্রমটা বলতে পারেন যে অ্যাজ এ সেকেন্ড অফিসার হিসেবে আপনি এটা পরিচালনা করবেন। ওকে। দ্বিতীয় কাজ যেটা, তা হচ্ছে প্রতিবন্ধী যারা আছেন সমাজে, এই প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের উপবৃত্তির ব্যবস্থাটা করা এবং জরিপ চালিয়ে প্রতিবন্ধীদের শনাক্তকরণ ও তাদের ডাটা এন্ট্রিকরণের কাজটা আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ৩ নম্বর কাজ যেটা, তা হচ্ছে ঋণ বিতরণ এবং ঋণ আদায়, অর্থাৎ পল্লী সমাজসেবা যে বিষয়টা, যেটাকে বলা হয় আরএসএস, এবং পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে দরিদ্রদের আত্মকর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ঋণ প্রদান এবং আদায়ের কাজটাও আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? আসলে আরো কিছু আছে। আসলে এই বিষয়টা কেমন, ওই যে এনজিও যে কাজগুলো করে না, এনজিওর যে ফিল্ড সুপারভাইজার বা বলেন বা ফিল্ড অফিসার যেটাই বলেন, এরা যে কাজগুলো করে অনেকটাই আপনাদেরকে এই সমাজসেবার কাজ কিন্তু এই আপনার পদে সেম। ওটা হচ্ছে বেসরকারিভাবে করে, এটা সরকারিভাবে করে। ঠিক আছে? আচ্ছা, তবে কিছু ব্যতিক্রম আছে। এবার আসেন ৪ নম্বর কাজ, তা হচ্ছে অ্যাসিডে যারা দগ্ধ হয়েছেন এবং ক্যান্সার সহ অন্যান্য যেসব জটিল রোগে যারা আক্রান্ত হয়েছেন, যেসব সাধারণ জনগণ, তাদেরকে আপনারা আর্থিক অনুদান দিবেন এবং পুনর্বাসন যে কার্যক্রমটা আছে সেই কার্যক্রমটা আপনারা আপনার জায়গা থেকে পরিচালনা করবেন। বুঝতে পেরেছেন? যারা এই পদে যাবেন। এর পাশাপাশি সমাজে যে বাল্যবিবাহ, যৌতুক, প্লাস হচ্ছে মাদক যে কার্যক্রমগুলো চলে এর বিরুদ্ধে যে আপনারা আপনাদের কার্যক্রম চালাবেন, এবং নারী ও শিশু নির্যাতনের এই যে নির্যাতনগুলো হয় এইটা প্রতিরোধে জনসচেতনতামূলক যত কাজ আছে এগুলো করবে। প্লাস ওই যে বাল্যবিবাহ রোধ বা যৌতুক বিরোধী পদক্ষেপ বা মাদক বিরোধী যে কার্যক্রমগুলো আছে সেগুলোতেও জনসচেতনতামূলক কাজ আপনাকে করতে হবে। অর্থাৎ কাজগুলো কিন্তু কঠিন আছে। বুঝতে পেরেছেন? সহজ কাজ না। ওকে, এই হচ্ছে কাজের ধরন। আরো অনেক কাজ আছে, বাট এগুলো হচ্ছে মেইন। এবার আসেন হচ্ছে এই চাকরির
প্রমোশনের সিস্টেমটা। এটা বলার পরে আমি চাকরির সুবিধা অসুবিধাতে যেতাম। ইউনিয়ন সমাজসেবী হিসেবে যদি আপনার নিয়োগ হয়, তাহলে আপনি যদি 5 থেকে 7 বছর এই পদে চাকরি করতে পারেন, তো 5 থেকে 7 বছর চাকরি করার পর এই অভিজ্ঞতা নিয়ে আপনি প্রথম পদোন্নতিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এই প্রথম পদোন্নতি হিসাবে আপনার যে পদ হবে সেটা হচ্ছে ফিল্ড সুপারভাইজার। বুঝতে পেরেছেন? অর্থাৎ তাতে ফিল্ড সুপারভাইজার পদে প্রথম পদোন্নতি পাবে। এবং এই যে পদোন্নতিটা পাবেন, এখানে কিন্তু আপনার 70% কোটা থাকবে হচ্ছে যারা আপনারা চাকরি করতেছেন ইউনিয়ন সমাজকর্মী হিসাবে তাদের, আর বাকি 30% থাকবে হচ্ছে সরাসরি নিয়োগ, অর্থাৎ এই ফিল্ড সুপারভাইজার পদেও কিন্তু নিয়োগ পায়, সেক্ষেত্রে 30% থাকবে সেখানে। আর আপনারা যারা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট আপনাদেরই থাকবে 70%। বুঝতে পেরেছেন? এবং ফিল্ড সুপারভাইজার পদে চাকরি করার পর পরবর্তীতে আরও কিছু পদোন্নতি আছে, সেখানেও হয়তো 5-7 বছরের মানে হয়তো অভিজ্ঞতা লাগলেও লাগতে পারে পরবর্তী ধাপের জন্য, অথবা কম বেশি যেটাই হোক এটা লাগবে। এবং পরবর্তী যে পদগুলা তা হচ্ছে আপনি সেখান থেকে সরাসরি সমাজসেবা অফিসার, অর্থাৎ উপজেলা সমাজসেবা অফিসার আপনি হয়ে যেতে পারবেন, বা সহকারী সমাজসেবা অফিসার আপনি হয়ে যেতে পারবেন। এবং এগুলো কিন্তু নবম গ্রেডের পদ। বুঝতে পেরেছেন? তার মানে আপনি 16তম গ্রেড থেকে এই সমাজসেবী, এখান থেকে আপনি নবম গ্রেডে চলে আসেন। এটা কিন্তু বিশাল ব্যাপার। এইচএসসি পাশে নবম গ্রেডে চলে আসা নর্মাল কোনো বিষয় না, যদিও সময় সাপেক্ষ, বাট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাদের অনেক উপরে যাওয়ার চান্স আছে। তো এই গেল হচ্ছে প্রমোশন সিস্টেম। এবার আসেন সুবিধা। প্রথম সুবিধাই যদি বলি তা হচ্ছে আপনি নিজ উপজেলাতে চাকরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনার জেলা নিজ উপজেলাতে, যদি কোনো কারণে নিজ উপজেলায় পদ ফাঁকা না থাকে তো পাশের উপজেলাতে আপনাকে দিয়ে দেওয়া হবে, বাট আপনার নিজ জেলার থেকে আপনার চাকরি থাকবে। প্লাস সাধারণ জনগণের কাছে থেকে জনগণের সেবার এবং মানে জনগণের জন্য কল্যাণমূলক যত কাজ আছে, মহৎ কাজ, সেগুলো আপনি করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা অবদান আপনি রাখতে পারবেন সমাজসেবা হিসেবে আপনার জায়গা থেকে। দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে, তৃতীয় বিষয় কি, প্রথমটা তো বললাম, দ্বিতীয়টাও বলেছি, তা হচ্ছে বিভিন্ন সেবামূলক কাজে অতিরিক্ত ভাতা কিন্তু আপনাকে দেয়া। যদি আপনার কাজে তো আপনি বেতন তো সরকারি পাবেন, প্লাস কিছু কিছু কাজ আছে যেগুলোতে আপনি অতিরিক্ত ভাতাও পাবেন। আপনি এইচএসসি যোগ্যতা সম্পন্ন হয়েও নবম গ্রেড পর্যন্ত প্রমোশন পাবেন, এটা অলরেডি আমি বলেছি। এটা একটা সুবিধা ছিল, এই জন্য আবারও বললাম। শেষ যে বিষয়টা তা হচ্ছে সাধারণ জনগণের পাশে থেকে এই জনসেবামূলক কাজগুলো আপনি করার কারণে আপনাদের পরিচয় কিন্তু আপনার একদম সমাজসেবক হবে। এবং আপনি যদি সততা দিয়ে কাজটা করে যান, সততার মূল্য এই পৃথিবীতে আল্লাহ পাক অবশ্যই দিবে। কিন্তু আপনি জনগণের একজন প্রিয় পাত্র হয়ে উঠবে। সব চাকরি কিন্তু এটা পারে। ঠিক আছে? এই চাকরিটা এটা, এই চাকরিতে এটা সব। এই গেল সুবিধা। অসুবিধার কথায় যদি আসি, আপনারা সবাই জানেন যে পৃথিবীতে অসুবিধা ছাড়া কোনো শুধু সুবিধা এরকম কোনো কিছু না। তো অসুবিধার প্রথম যে অসুবিধা তা হচ্ছে কমপক্ষে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা যদি আপনার না থাকে আপনি প্রমোশন পাবেন। তার মানে আপনি চাকরিতে জয়েনের অনেক অনেক বছর পরে যে একটা প্রমোশন পাবেন। তো যেহেতু এইচএসসি পাস, এটা আপনাকে মেনে নিতে হবে। যদিও অনেকেই আছেন যারা মাস্টার্স পাস করেই আবেদন করবেন, কিন্তু দেখেন চাকরিতে যেটা আবেদনের যোগ্যতা ছিল ইন্টার পাস, সেক্ষেত্রে আপনার মাস্টার্স পাসটা হয়তো বা আপনার ইনক্রিমেন্ট বৃদ্ধিটা হয়তো কাজে লাগলেও লাগতে পারে, বাট সেটা আসলে কেন এখানে ম্যাটার করবে না। এখানে সবাইকে ওই এইচএসসি পাস হিসেবেই গণ্য করা হয় যখন আপনি ঢুকবেন। তো সেই জন্যই মূলত আপনার প্রমোশন পেতে অনেক ঋণ এবং ভাতা প্লাস অনুদান এসব নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু স্থানীয় যে চাঁদাবাজি বলেন বা স্থানীয় যে অপরাজনীতি, এর শিকার কিন্তু আপনাকে কোলেও উঠতে পেতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে আপনি কিন্তু শিকার হতেই তা সে এটাকে আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে, বা আপনাকে এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর যে মানে অসুবিধাটা, শেষ যে অসুবিধাটা হচ্ছে চাকরিতে সম্মান থাকলেও আপনি যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাবেন তখন কিন্তু কাজটা অনেক কঠিন, কারণ অনেক দরিদ্র হতদরিদ্র মানুষের সাথে আপনাকে অনেক ডিপ ডিপ জায়গায় যে কাজ করতে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে সেই জায়গার যাতায়াত ব্যবস্থা খারাপ হতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। তো এই বিষয়গুলো যখন আপনি হ্যান্ডেল করবেন তখন কিন্তু আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যেতে পারে, এরকমও মনে হতে পারে যে এর থেকে অন্যান্য গ্রেডে চাকরিতে গেলেই ভালো। তো এই বিষয়গুলো তো মাথায় রাখবে। তবে চাকরিটা শুধু সেবামূলক কাজ, এটা আমরা পড়াই ধরুন, এটা কিন্তু আসলে এত অসুবিধা থাকলেও এই সুবিধার সংখ্যাই বেশি। কারণ দোয়া অনেক বড় একটা জিনিস। মানুষের দোয়া কিন্তু আপনি মানে মারা যাওয়ার পরে ওই দোয়াটাই আপনার সাথে। বুঝতে পেরেছেন? মানুষ আপনাকে মনে করতে, সো মনে করার মতন একটা চাকরি হচ্ছে এটা। এই আপনি এই ছিল আছে। প্লাস আপনারা এর প্রস্তুতি নেন, যেহেতু রিসার্কুলার বলো পরীক্ষাটা হয়তো বা খুব বেশি দেরি হবে না, যদি এই চাকরি পরীক্ষা অনেক দেরিতেই হয়, বাট এবার হয়তো বা দেরি হবে না। আপনাদের জন্য দোয়া রইল। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই করবেন। আমি আমার জ্ঞানে যদি সেই প্রশ্ন উত্তর থেকে থাকে আমি অবশ্যই আল্লাহর নামে ইনশাআল্লাহ উত্তর দিয়ে আজকে কিন্তু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।